নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, ফেলা থুতু চাটতে বাধ্য হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিশেষ করে আইনি উপদেষ্টা এবং আসাদ নূরের ভাষায় জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল। আসিফ নজরুলের লেখাপড়া নিয়ে আমি খোঁজখবর নিচ্ছিলাম। দেখলাম তিনি ওরিয়েন্টাল স্টাডিজ নিয়ে লন্ডনে পড়াশোনা করেছেন, তারপরে পশ্চিম জার্মানিতে গিয়ে সেখানে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে আরো কিছু ডিগ্রি লাভ করেছেন। পশ্চিমী ছোঁয়া, পশ্চিমী সভ্যতা কেমন চলে সে সম্পর্কে তো সম্যক ধারণা থাকার কথা, কিন্তু তা সত্ত্বেও কিভাবে তিনি উগ্রবাদকে প্রশ্রয় দেন, ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করেন, সাম্প্রদায়িকতাকে জল বাতাস দেন, একটু আশ্চর্যই লাগে। মূলত আসিফ নজরুল খুব উদ্যোগী হয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। সেই লক্ষ্যে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা 2013-র আগে কার্যকরী হয়নি, শেখ মুজিবুর রহমানের সময় এটি চালু হয়েছিল আইনটি, কিন্তু শেখ হাসিনা 2013-র পর মুক্তিযুদ্ধে যারা দেশবিরোধী কাজ করেছে তাদের বিচার করেছিলেন ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আইন সংশোধনের একটা প্রস্তাবই আসিফ নজরুল দিয়েছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আসিফ নজরুল ছাড়া ওই ছাত্র সমন্বয়ক 2-3 জন বাদ দিয়ে কেউই এই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেননি। অর্থাৎ এই সংশোধনীটি যদি অন্তর্বর্তী সরকার লাগু করতে পারত, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরকার এবং কমিশনকে সুপারিশ করতে পারত মানবাধিকার বিরোধী কোনো কাজের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। সেটাকে হাতিয়ার করে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত। কিন্তু এখানেও একটা ফ্যালাসি আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো একটি সংগঠন, একটি রাজনৈতিক দল, তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এই অনেকগুলো ধোঁয়াশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ফেলা থুতু চাটতে বাধ্য হলেন আসিফ নজরুল এবং ওই ছাত্র সমন্বয়করা, মানে যারা আবার উপদেষ্টাও বটে। তার প্রধান কারণ হচ্ছে বিএনপির আপত্তি। দেখুন, বিএনপির তো আওয়ামী লীগের প্রতি কোনো আলগা পীড়িত নেই, কারণ বিএনপি একটা জিনিস বুঝেছে যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া যদি আনুষ্ঠানিক সিলমোহর পড়ে, তাহলে আগামী দিনে এই অন্তর্বর্তী সরকারও বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তারা অন্য কোনো নামে দল গঠন করতে পারে। যে কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতি মানুষের একটা কিন্তু সহানুভূতি জন্মায়। আওয়ামী লীগ অতীতে কি খারাপ কাজ করেছে সেগুলো তখন আর বিবেচ্য থাকে না। বিবেচ্য হয় যে অন্তর্বর্তী সরকার দেখো আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নিয়েছে। এটা বিএনপির নেতৃত্ব বুঝতে পেরে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারেরই উদ্যোগকে বানচাল করে দিয়েছে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হতো, তাহলে বাংলাদেশে যে নির্বাচন হতো সেই নির্বাচনেরও কোনো বৈধতা থাকতো না। বিএনপি এটা বুঝতে পেরে অন্তর্বর্তী সরকারের এই উদ্দেশ্যকে বানচাল করে দিয়েছে। দেখুন, সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাদে জনসমক্ষে এসছেন। তার ছবি দেখছিলাম, আপনারাও অনেকে দেখছেন। খুব শীর্ণ কায়া হয়ে গিয়েছেন, চোখে মুখে ক্লান্তির ছাপ। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বোধহয় তিনি লন্ডনে যাবেন চিকিৎসার জন্য। দেখুন, বাংলাদেশে এই ইউনূস যখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল 2006 থেকে 2008-এর মধ্যে, তখন কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে শেখ হাসিনা এবং বেগম জিয়াকে রাজনীতি থেকে পাকাপাকিভাবে সরিয়ে দেওয়া, তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া। বাংলাদেশের রাজনীতিতে যারা -2 ফর্মুলা হিসাবে খ্যাত। এই অন্তর্বর্তী সরকারেরও সেই লক্ষ্য কিন্তু আছে বলে অনেকে মনে করছেন, কারণ বিএনপির এই আশঙ্কাটা রয়েছে, যেহেতু অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে নানা রকম টালবাহানা করছে। অন্তর্বর্তী সরকারের তো সাংবিধানিক বৈধতা নেই, একথা তো আমরা আগেও বলেছি, আবার বলছি। তাদের কাজ হচ্ছে একটা নির্বাচন সম্পূর্ণ করা এবং নির্বাচিত সরকারের হাতে
ক্ষমতা তুলে দেওয়া, যা যা প্রয়োজনীয় সংস্কার তারা করবে। কিন্তু অন্তর্বর্তী সরকার এখন নির্বাচনটাকে ব্যাকসিটে রেখে এখন সংস্কার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা করছে, অর্থাৎ যতদিন পারি ক্ষমতায় টিকে থাকি, এটা হচ্ছে মুখ্য বিষয়। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই যে প্রচেষ্টা, সেটা বানচাল হলেও ভারত এবং আমেরিকার চাপও আছে। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ধরনের কোনো উদ্যোগকে সমর্থন করবে না এবং ভারতও তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। এখন ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক তলানিতে ঠেকেছে, এটা অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা বলছেন। কিন্তু বৃহৎ প্রতিবেশী ভারতকে একেবারে হোস্টাইল করে চললে বাংলাদেশ যে ধনে প্রাণে শেষ হয়ে যাবে সেটাও অন্তর্বর্তী সরকারের লোকজন বুঝতে পারছে। তাই ভারত বিরোধিতার জিগির দেশের মাটিতে তারা জাগিয়ে রাখবেন, কিন্তু তলায় তলায় ভারতের কাছ থেকে তারা সাহায্যও চাইবেন। এই এক অদ্ভুত দ্বিচারিতা। দেখুন, বাংলাদেশ খুব সহজ শর্ত, এই পাকিস্তান খুব সহজ শর্তে বাংলাদেশকে ভিসা দিচ্ছে, মানে ভিসা অন অ্যারাইভাল। পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যাতে পড়তে যেতে উৎসাহিত হন সেজন্য স্কলারশিপ চালু করেছেন। আপনি বাংলাদেশিদের সাথে কথা বলে দেখুন, দেখবেন তারা কেউ ইন্টারেস্টেড নয়। ভারত ভিসা দিচ্ছে না, মেডিকেল কারণে দিচ্ছে, কিন্তু ভারতীয় হাই কমিশনের সামনে দেখবেন সবসময় লাইন। ভারত বিরোধিতা জিগির আছে, আবার ভারতের ভিসা পাওয়ার জন্য ব্যাকুলতাও আছে। দুটোকে মেলাতে পারেন? আচ্ছা, ভারতীয় পণ্য বয়কট করার ডাক একবার উঠেছিল, যারা ডাক দিয়েছিলেন তাদের পরিবারের লোকজনই তো ভারতীয় পণ্য ব্যবহার করেন, তারা কি সেটা বর্জন করতে পারবেন? এগুলো হচ্ছে ইচ্ছা করে লোক খেপানোর চেষ্টা। আপনি ভারতকে অগ্রাহ্য করে অস্বীকার করে এক পা চলতে পারবেন না, আবার ভারত বিরোধিতার সুরটাকেও আপনাকে বজায় রাখতে হবে ওই জেহাদি মৌলবাদীদের সন্তুষ্ট করার জন্য। অন্তর্বর্তী সরকার কিন্তু ঠিক এই কাজটাই করছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আনন্দবাজার পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছেন। তাতে তিনি বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে তারা খুবই আগ্রহী, কিন্তু সমতা মেনে একটা সার্বভৌম দেশের সম্মানকে মাথায় রেখেই দুদেশের সম্পর্ক স্থির করতে হবে। এখন প্রশ্ন হলো, ভারত কি কখনো বাংলাদেশকে তাদের ক্লায়েন্ট স্টেট বলে ট্রিট করেছে? অতীতে জামাতের ভারত সম্পর্কে মূল্যায়ন কি ছিল সেগুলো আপনারা একটু খতিয়ে দেখলেই বুঝতে পারবেন। জামাতের তো উচিত ক্ষমা চাওয়া বাংলাদেশের মানুষের কাছে, যে তারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়েছিল, রাজাকারদের পক্ষে তারা দাঁড়িয়েছিল। তাহলে আমরা জামাত যতই এই ধরনের কথা বলুন না কেন, তারা কোনো ধর্মের প্রতি বিদ্বেষ রাখেন না ইত্যাদি বলুন না কেন, কার্যক্ষেত্রে এই ধরনের কথার কি কোনো মূল্য আছে বাস্তবে রুক্ষ মাটিতে? এ ধরনের কথা বলতে হয় বলে বলা, দেখো আমরা তো ভারত বিদ্বেষী নই, ভারত আমাদের ভুল বুঝছে, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। কিন্তু জামাতের ঘোষিত অবস্থান হচ্ছে উগ্র ইসলামের দিকে, তারা শরিয়া চালু করতে চায় এবং গণতান্ত্রিক আদর্শ রীতিনীতি তারা খুব একটা পক্ষপাতী নয়। লিবারাল ডেমোক্রেসির ধারণা জামাতের মধ্যে নেই। তারা গণতন্ত্রের কথা বলে, প্রত্যেক বাংলাদেশির ধর্ম নির্বিশেষে সমানাধিকারের কথা বলে, কিন্তু তারা র্যাডিক্যাল ইসলামকে লাগু করতে চায়, শরিয়া প্রবর্তন করতে চায়। তাই জামাতের আমির যতই মিষ্টি মিষ্টি কথা বলুন না কেন, তার কথার বিশ্বাস করার কোনো কারণ সাউথ ব্লক দেখে না। এটা একটা ন্যারেটিভ তৈরি করে পাপোশ খালনের চেষ্টা। আপনি বৃহৎ প্রতিবেশীর প্রতি শত্রুতামূলক মনোভাব এতদিন দেখিয়েছেন, ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছেন, রাতারাতি আপনি ভারতের উদ্দেশ্যে বন্ধুত্বের হাত বাড়াবেন আর ভারত সেটাকে বিশ্বাস করবে? হয় না কেউ। ব্যাটেল অফ সিদানের কথা মনে আছে?
I think it would be enough to mention the contours of the Franco-German relation from the Battle of Sedan to the mid-50s of the centuries, when France had to face the reality of accommodating New Germany in the West European system. কিন্তু সেই প্রেক্ষিত ভারত বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফ্রান্স বাধ্য হয়েছিল ইউরোপে জার্মানির অস্তিত্বকে স্বীকার করতে, ব্যাটেল অফ সিদানের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, নানাভাবে। ফ্রান্স এবং জার্মানি আলাদা আলাদা রাষ্ট্র ছিল, তাদের মধ্যে তিক্ততা হয়, আবার নিজেদের এক্সিস্টেন্সের স্বার্থেই পরস্পরের অবস্থানকে স্বীকৃতি দেয়। কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সেরকম নয়। বাংলাদেশের স্বাধীনতার পিছনে মুক্তিযোদ্ধাদের যেরকম অবদান ছিল, তেমনি ইন্দিরা গান্ধীর অবদান ছিল, ভারতীয় সেনাবাহিনীর অবদান ছিল। এই ইতিহাসকে কেউ মুছে দিতে পারবে না, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে পারবে না। এবং একথাও ঠিক, ভারত কোনোদিন বাংলাদেশের মাটিতে তার সৈন্য মোতায়েন করে রাখেনি। রাখতেই পারত। সেনাঘাঁটি চট্টগ্রামে বন্দরে ভারতের রণতরী থাকতো, কোনোদিন করেছে? করেনি তো। তাহলে ভারতের দাদাগিরি, ভারতের আধিপত্যবাদ, এইসব অভিযোগ ওঠে কি করে? আসিফ নজরুল বলছেন তিনি নাকি দেখে চমকে গেছেন, একটি মেয়ে, বাংলাদেশের মেয়ে, সেই হিজাব পরে, সে তা সত্ত্বেও সে হিন্দি গানের সঙ্গে পা মেলাচ্ছেন, তিনি নাকি শকড। হিন্দি গান যদি বাংলাদেশের মানুষ শুনতে পছন্দ করেন, তারা যদি শুনতে ভালোবাসেন, আটকানো যায়? আজকের এই প্রযুক্তির যুগে আটকানো যায়? এই যে ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবন যখন ভাঙচুর হলো, তখন ছাত্ররূপী একদল লোক লুঙ্গি ড্যান্সের সঙ্গে নাচলো। আমি সমর্থন করি না। তাহলে ভারতীয় সংস্কৃতিকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, সেটাকে আপনি অস্বীকার করবেন কি করে? এটা সে ভারতের আধিপত্যবাদ কোথায়? ভারতকে ওখানে হিন্দি চাপিয়ে দিয়েছে, ভারতকে ওখানে তামিল চাপিয়ে দিয়েছে, ভারতকে ওখানে হিন্দুস্তানি চাপিয়ে দিয়েছে, ভারতকে গুজরাটি চাপিয়ে দিয়েছে, মারাঠি চাপিয়ে দিয়েছে, কিচ্ছু চাপিয়ে দেয়নি। দুই বাংলার মানুষ, তাদের ভাষা এক, তাদের মধ্যে সহজ একটা সাংস্কৃতিক আদান প্রদান আছে, দীর্ঘকাল ধরে আছে। বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথ নজরুলের চর্চা করেন, আমরাও করি। বাংলাদেশের শিল্পী সাহিত্যিকরা এখানে আসেন, এখানকার শিল্পী সাহিত্যিকরাও যান। 28 বছর ধরে কলকাতায় বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন হচ্ছে, এবার হবে না। কারণ এবার তো পরিস্থিতিটা সম্পূর্ণ অন্য। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন, ভারতকে শত্রু রাষ্ট্র ভাববেন, আবার বাংলাদেশের প্রকাশকরা উষ্মা প্রকাশ করবেন কেন কলকাতা বইমেলায় তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তারা তো বিনবুলায় মেহমান হতে চান না, এসব বলছেন তারা। আপনাদের মাটি থেকে প্রতিনিয়ত ভারত বিরোধিতার সুর, জঙ্গি জেহাদিরা ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কই আপনারা তো অন্তর্বর্তী সরকারের এই ভারত বিরোধী অবস্থানের প্রতিবাদে রাস্তায় নামছেন না? আপনারা তো বলছেন না কেন অন্তর্বর্তী সরকার এই আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানির মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের মুক্তি দিয়েছে? জেল থেকে অনেক সন্ত্রাসবাদী মুক্ত হয়েছে, আপনারা তো তার প্রতিবাদ করছেন না। আমি তো বলি প্রতিবাদ সচেতনতার ভাষা। আপনারা সেগুলোকে বিনা বাক্যবায়ে মেনে নিচ্ছেন, আর বইমেলাতে বাংলাদেশের প্রকাশকদের কেন আমন্ত্রণ জানানো হচ্ছে না তার জন্য দায় ঠেলছেন ভারতের ঘাড়ে। বাহ, আপনি আচরি ধর্ম পরের শিখাও। নিজের দেশের মাটিতে অন্তর্বর্তী সরকার জঙ্গি জেহাদিদের খোলা ছুট দিয়ে দিচ্ছে, ভারতের আধিপত্যবাদ নিয়ে আসিফ নজরুল লেকচার দিচ্ছেন, রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন। কই আপনারা তো প্রতিবাদ করছেন না, কেন করছেন না? অর্থাৎ আপনাদের অবস্থান সুবিধাবাদী, আপনারা দেশের সরকারকে হোস্টাইল করতে চান না, আবার নিজেদের ব্যবসাকে সুরক্ষিত রাখার জন্য ভারত সরকারের উপর দোষ চাপাচ্ছেন। কেন
এখানকার সরকার বা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে না। দ্বিচারিতার কিরকম লক্ষণ দেখুন। এই হচ্ছে একটা পরিস্থিতি। আমার মনে একটা সন্দেহ আছে। দেখুন, অন্তর্বর্তী সরকার এই নির্বাচন কবে হবে এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু ভেঙে যাবে। কারণ অনেকে আছেন উপদেষ্টা মণ্ডলী, তারা কিন্তু চান যে অন্তর্বর্তী সরকার এই সংস্কারের বাজনা না বাজিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। তারা অনেকে বলছেন যে আমাদের ক্ষতি হচ্ছে কিভাবে, তারা নাকি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি জানি না তারা তাদের যে পেশায় আগে ছিলেন সেখানে বেতন ভাতা বাবদ কত পেতেন, এখন তারা কত পাচ্ছেন। আমি আন্দাজে বলতে পারি বেতন ভাতা বাবদ এখনো তারা মাসে বাংলাদেশি টাকায় লাখ-৫ টাকা করে রোজগার করছেন। আগে তারা কত পেতেন আমার ধারণা নেই। অনেকে নাকি ছেলে মেয়েদের স্কুলের ফি দিতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি অনেক রকম শুনছি। তারা নাকি ছেড়ে ছুড়ে দিয়ে আবার যে যার নিজের কর্মক্ষেত্রে ফিরতে চান। এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে না না আমরা তো থাকতে চাইছি না, মানুষ বলেছে বলে আমরা আছি। আরে মানুষের বৈধতা আপনারা কোথায় দিয়েছেন? মানুষের মত কোথায় নিয়েছেন? এ তো অনির্বাচিত সরকার, অসাংবিধানিক সরকার। একটা প্রয়োজনে এই সরকার তৈরি হয়েছিল। এখন এই সরকারের আশু কর্তব্য হচ্ছে নির্বাচনের পথকে প্রশস্ত করা। যারা নির্বাচিত সরকার আসুক, সেই সরকার তাদের বিদেশ নীতি ঠিক করুক, বৃহৎ প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক কি হবে সেটা ঠিক করুক। তারা পাকিস্তানের সঙ্গে মাখামাখি করবে না ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে মেনে নেবে, সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই তো পাকিস্তানে শিয়া সম্প্রদায়ের 50 জনকে খুন করেছে তেহরিকে তালিবান পাকিস্তান। এই কোয়েটাতে জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ হলো। এই খাইবার পাখতুনওয়াতে সেনা জঙ্গিদের সংঘর্ষে সেনাদের প্রাণ গেল। এমন একটা দিন আপনি দেখাতে পারবেন যেখানে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই হয়নি, যেখানে নিরীহ মানুষের রক্তে ভেজেনি পাকিস্তানের মাটি? পাকিস্তান ফেল স্টেট। জিন্না সাধে বলেছিলেন যে মথ ইজ ইন নেশন। তাহলে আপনারা পাকিস্তানের সঙ্গে আপনাদের ইডিওলজিক্যাল বন্ডিংস এর জন্য যাচ্ছেন। অর্থাৎ এটা প্রমাণিত হয় যে আপনারা মুক্তিযুদ্ধকে গুরুত্বই দিতে চান না। প্রথম স্বাধীনতা 47 সালে, আর এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকে বলছেন দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে 5ই অগস্ট। অর্থাৎ 71 সালের পর থেকে যারা বাংলাদেশে চলেছে, বাংলাদেশের অস্তিত্বকেই তারা অস্বীকার করে। অর্থাৎ এবার মুক্তিযুদ্ধের চেতনা অবলুপ্ত হবে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাদের কারাগারে নিক্ষেপ করা হবে, ফাঁসি কাটে ঝোলানো হবে, মুক্তিযুদ্ধের সব স্মারক স্মৃতি ধ্বংস করা হবে। মুক্তিযোদ্ধা কেউ বললেই তাকে তার প্রতি ঘৃণা বর্ষণ করা হবে এবং ধীরে ধীরে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান বাংলাদেশের নামকরণ হবে। এটাই তো চাইছে জামাত, হেফাজত, ছাত্র শিবির, সবাই চাইছে। এতদিন ঘোমটার নিচে খ্যামটা নাচছিল, এবার সব এই ঘোমটা টোমটা খুলে একেবারে প্রকাশ্যে খ্যামটা নাচবে এবং ওটাই হচ্ছে ঘোষিত লক্ষ্য। এই যে ঘোষিত লক্ষ্য অন্তর্বর্তী সরকারের, যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে মজবুত করা, যে ভিত্তিতে পাকিস্তান গঠন হয়েছিল সেই ভিত্তিটাকেই বাংলাদেশের সৃষ্টির কারণ বলে মান্যতা দেওয়া। অর্থাৎ বাংলাদেশ নামটা থাকবে না, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল পাকিস্তান, আগে ছিল পূর্ব পাকিস্তান, ভেঙে হলো বাংলাদেশ, আবার সেটাকে ফিরিয়ে নিয়ে যাও ব্যাক টু স্কোয়ার ওয়ান, পূর্ব পাকিস্তান। এই তো মতলব। যাদের কাছ থেকে আপনি প্রতিনিয়ত সাহায্য পান, সহযোগিতা পান, সহজ শর্তে $800 কোটি ঋণ পান। এই বাংলাদেশে ভারত সহজ শর্তে $800 কোটি ঋণ দিয়েছে, খাদ্য সামগ্রী পাঠায়, ওখানে আমাদের অনেক ইনভেস্টমেন্ট, কিন্তু তাও বাংলাদেশের মাটিতে
ভারত বিরোধী মতাদর্শের চাষাবাদ হচ্ছে, আগেও হয়েছিল, এখন বেড়েছে। অন্তর্বর্তী সরকার তাতে জল বাতাস দিচ্ছে। তারপরেও সেখানকার পুস্তক প্রকাশকরা বলছেন যে কেন আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে না কলকাতার আন্তর্জাতিক বইমেলায়? আমরা তো চাই। আরে আপনারা চান, ঠিক আছে, আপনারা আসলে অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হলো আপনাদের দেশের সরকার ভারত বিরোধিতা সুর চড়া করবে, জেহাদি জঙ্গিরা ঘুরে বেড়াবে, সনাতনীদের কোতল করার নিদান দেবে। যখন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে সনাতনীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করবেন, তখন তাকে গুরুত্ব না দিয়ে অদ্ভুত ব্যাখ্যা হাজির করা হবে যে ধর্মীয় সংখ্যালঘুরা আওয়ামী লীগের সমর্থক, তাই আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ বিক্ষোভ মাত্রা ছাড়া তারই অভিঘাতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে। যদিও যতটা বলা হচ্ছে ততটা নয়, ভারত নাকি অতিরঞ্জিত করে বলছে। এই তো পরিস্থিতি। কই সেখানে তো প্রতিবাদের স্বর শুনতে পাচ্ছি না। আর যত ঘোষ নন্দঘোষ সবকিছু ভারতের গাড়ি চাপিয়ে দেওয়া। বৃহৎ প্রতিবেশী ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তার সামরিক শক্তি, তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, প্রযুক্তির ক্ষেত্রে তার কি বলবো অগ্রণী ভূমিকা সারা বিশ্বের নজর কাড়ে। সেই প্রতিবেশীকে আপনি হোস্টাইল করছেন, বলছেন ভারত আমার শত্রু রাষ্ট্র, আর 3 দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা। ভারতকে বিরুদ্ধে বিষোদ্গার করবেন, আবার ভারত ভিসা না দিলে কান্নাকাটি করবেন। এ দুটো একসঙ্গে চলতে পারে না। কিন্তু থুতু চাটা শুরু করেছে ইউনূস সরকার। সর্বশেষ হলো ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পরিকল্পনা আসিফ নজরুল্লাহ করেছিল, সেই পরিকল্পনা ব্যাহত হয়েছে। মূলত বিএনপির আপত্তিতেই হয়েছে। এখন নির্বাচন কবে হবে তা নিয়ে দ্বিমত, এবং এই দ্বিমতের জন্যই অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন চরম আকার নেবে। তার মধ্যে মাহফুজ আলম হিজবুত তাহরীরের সদস্য গৃহযুদ্ধের ডাক দিয়েছে। তাহলে বাংলাদেশের মাটিতে গৃহযুদ্ধ বলে তার অভিঘাত তো ভারতবর্ষে পড়বে। আমাদের সতর্ক থাকতে হবে, সীমান্ত সুরক্ষিত রাখতে হবে। আর একটা কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুনে নেই, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা আপনার দেশের নাগরিক, তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের। কিন্তু এ সত্ত্বেও ভারতীয় উপমহাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষাকর্তা ভারত এবং হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী। আমরা নজর রাখছি, কূটনৈতিক পথে সমাধান বার করার চেষ্টা হবে। তাতেও যদি না হয়, হয়তো অর্থনৈতিক অবরোধের মুখে পড়তে পারে বাংলাদেশ। তাতেও যদি না হয়, যদি না শোধরায় অন্তর্বর্তী সরকার, সংখ্যালঘুরা যদি নিজেদের বিপন্ন মনে করতে থাকেন, তখন অন্য পদক্ষেপ নেওয়া হবে। আমরা বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুদের তো ভাগ্যের হাতে ছেড়ে দিতে পারি না, কিন্তু একটা দায়িত্বশীল সম্প্রসারণবাদ বিরোধী রাষ্ট্র হিসাবে ভারত কূটনৈতিক পথে এই বিষয়টার মীমাংসা করার চেষ্টা করবে। এখনো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোরেশ্বরী মন্দিরে গিয়ে মা কালীকে যে সোনার মুকুটটি দিয়েছিলেন, যেটি চুরি হয়ে গেছিল, এখনো বোধহয় উদ্ধার করতে পারেনি। ওটা সনাতনীদের কাছে একটা সতীপীঠ। যারা এই সামান্য কাজটুকু করতে পারে না, তারা বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান কিভাবে করবে, কিভাবে সুনিশ্চিত করবে? অন্তর্বর্তী সরকার যা বলছেন, যা আশ্বাস দিচ্ছেন, এগুলো শূন্য কুম্ভের ঝঙ্কার ছাড়া আর কিছুই নয়।